সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। দর্শক, গত এক যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4জন অধ্যাপককে নৃশংসভাবে খুনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে আজকে কফিন মিছিল করেছে সেখানকার শিক্ষার্থীরা। তারা সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে মুকুল প্রতিবাদ এবং সংহতি মঞ্চ থেকে কফিন মিছিলটি বের করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই প্রতিবাদ সেখানে হচ্ছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়েছে। গেল 2003 সাল থেকে 13 বছরে এভাবে 29 জনের খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা খুন হয়েছেন। এদের মধ্যে এই 13 বছরে এই ঘটনাগুলোর মধ্যে বিচার সুষ্ঠু হয়েছে পরিপূর্ণভাবে সেটি খুব বেশি জানা যায় না। একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী এর মধ্যে একটি মাত্র খুনের চূড়ান্ত বিচার হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু কেন এই পরিস্থিতি? এইসব ঘটনার পরে কিছু জঙ্গি সংগঠনের দায়িত্ব স্বীকার করছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্র এদেরকে দমন করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। কিন্তু এই সহিংস জঙ্গিবাদের যে ঝুঁকি বা হুমকি থেকে বাংলাদেশ মুক্ত থাকছে কিনা সেটি বড় প্রশ্ন। এবং কিভাবে এই সহিংস জঙ্গিবাদ থেকে এই জনগোষ্ঠী যারা এর পথের অনুসারী তাদেরকে ফিরিয়ে আনা যায় সে নিয়ে যথাযথ চিন্তাভাবনা চলছে কিনা, কিভাবে মোকাবেলা করা যায় এই পরিস্থিতি, এসব নিয়েই এখন আলোচনা চলছে। আজও আমরা আলাপ করব সার্বিক এই বিষয়টি নিয়ে। শুরুতে পরিচিত হব দুজন অতিথির সঙ্গে। রয়েছেন যারা মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি সিপিবি, স্বাগত আপনাকে। রয়েছেন মোহাম্মদ জামির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার, স্বাগত আপনাকে। আমি শুরু করতে চাই যারা মুজাহিদুল সেলিম আপনার মাধ্যমে, কারণ আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এই ঘটনাগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণও করছেন নিশ্চয়ই। কোন পথে দীর্ঘ বাংলাদেশের জন্মের পর থেকে 4.5 দশকে কোথায় এসে আমরা উপনীত হয়েছি আজকে? কেন এই পরিস্থিতি? ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক যে আজকে আমাদেরকে এই কথা বলতে হচ্ছে যে দেশ একটা ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন এবং এই বিপদটা বহুমাত্রিক। আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4জন শিক্ষক হত্যার কথা বললেন, যেগুলোর এখনও কোনো বিচার হয়নি এবং অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিধানের মাধ্যমে একটা যে দৃষ্টান্ত স্থাপন করা, কিংবা এটার পেছনে আসলে কোন শক্তিটা কার্যকর ভূমিকা পালন করছে সেই শক্তিটাকে উৎপাটিত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার সেটা হয়নি। এটা খালি রাজশাহীর ঘটনা না, আপনি 37টা না কয়টা ঘটনার কথা বললেন, এইগুলো তো সম্ভবত আপনি রেফার করছেন যে ব্লগার্স বা যাদেরকে সাধারণত আখ্যায়িত করা হয় মুক্ত চিন্তার মানুষ, যাদের হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে প্রচলিত সামাজিক ধারণার বাইরে তাদের কতগুলো মতামত সেগুলো তারা অভিব্যক্ত করতে চায় এবং সেটা করা উচিত কি উচিত না সেটা একটা ভিন্ন প্রশ্ন। কিন্তু মানুষকে তার চিন্তার জন্য বা তার একটা অভিমতের জন্য তাকে হত্যা করা হবে, এইটা কোনো সভ্য সমাজে এটা চলতে পারে না। কিন্তু আমি এটার সঙ্গে আরেকটা যোগ করতে চাই যে এইগুলো তো এক ধরনের হত্যাকাণ্ড, কিন্তু আপনি দেখবেন সমাজের ভিতরে সাধারণভাবে অপরাধ প্রবণতা, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন ক্রমাগতভাবে বাড়তে বাড়তে এখন এক অসহনীয় পর্যায়ে চলে এসেছে এবং ঘটনাবলীর যে বর্বরতার মাত্রা সেইটা কিন্তু একটা এমন একটা জায়গায় চলে গেছে যে এই ঘটনাগুলো যদি আমি 1-2 করে লিখে সব বর্ণনা করি তাহলে পরে একটা বীভৎস হরর সিনেমাতে যেরকম একটা মনোভাব তৈরি হয় আমাদের সমাজের ভেতরেও এগুলো নিয়ে এটা হচ্ছে আর কি। গর্ভস্থ সন্তানকে গুলি করা হচ্ছে, সন্তান পিতা মাতাকে হত্যা করছে, জোড়া খুন। কিন্তু এই সমস্যাগুলোকে সঙ্গে আপনি আমি মনে করি যে একটার সঙ্গে আরেকটা জড়িত, একটা ভিন্ন উৎস হতে পারে কিন্তু একটার সঙ্গে আরেকটা জড়িত। আমাদের সমাজের ভেতরে সাধারণভাবে দুর্বৃত্তায়ন, ক্রিমিনালাইজেশন, এই জিনিসটা যখন বেড়ে যায় তখন এই ক্রিমিনাল পথে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য দেশের ভেতরের প্রতিক্রিয়াশীল শক্তি এবং দেশের বাইরের যারা আমাদের স্বাধীনতার সময় থেকেই আমাদের প্রতি বৈরী একটা মনোভাব নিয়ে চলেছে তারা সবসময় এটা সুযোগ গ্রহণ করার জন্য চেষ্টা করবে এবং তারই পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটছে। কিন্তু এইটার সঙ্গে আরেকটা কথা যুক্ত না করলে ইনকমপ্লিট থেকে যাবে, সেইটা হলো গোটা পরিস্থিতির যে গোড়ায় যে সেইখানে সমাধান বের করার বদলে সরকার যে নীতিটা গ্রহণ করছে সেই নীতিটা আমি মনে করি আত্মঘাতীমূলক।
আচ্ছা, সেই প্রসঙ্গে আপনি বলবেন, ঠিক আছে, পরে আমি সরকারের নীতিটা কি। অ্যাম্বাসাডর জমির, উনি যেটা বলছেন যে এটা সার্বিক সামাজিক দুর্বৃত্তায়ন বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের আমি যদি বলি বাই প্রোডাক্ট হিসেবে এই সহিংস জঙ্গিবাদ, নাকি সেটা একটা আলাদা ফেনোমেনা, আলাদা রিয়ালিটি এই সহিংস জঙ্গিবাদটা, নাকি কালেকটিভ আমাদের বিরাজমান পরিস্থিতিরই একটা আউটপুট? তো আমি আজকে খুবই বাধিত, যেরকম তুমি জোয়ার আজকে উনি আছেন এবং বসে একসঙ্গে আলোচনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মর্মান্তিক একটা পরিস্থিতি। আমার মনে আছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, অবশ্যই এটা বহুদিন আগেকার কথা, তখন একটা খুব সুন্দর ডেফিনেশন এসেছিল আমার চোখে পড়েছিল, সেটা হচ্ছে ডেমোক্রেসি বলতে, গণতন্ত্র বলতে কি বোঝায়। সেটা হচ্ছে ইটস এ প্রিন্সিপাল where you can agree to disagree. এখন এক ব্যক্তির তার মতামত অন্য এক ব্যক্তির সঙ্গে পার্থক্য থাকতে পারে, কিন্তু যে কোনো কারণেই হোক যদি আরেক ব্যক্তিকে তার মতামত প্রকাশ করার জন্য যতটুকু স্পেস দেওয়া দরকার ততটুকু না দেওয়া হয়, ব্যক্তি স্বাধীনতা কিন্তু এগোবে না। ব্যক্তি স্বাধীনতার সঙ্গে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে রেখে যদি এগোতে হয় কোনো জাতিকে, তাহলে ব্যক্তি স্বাধীনতাও দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি, এটা বললেন উনি, যে নৈতিক অবক্ষয়, ধর্মান্ধতা, এই যে বিভিন্ন জিনিস হচ্ছে। আমি আজকেই শুনছিলাম একটা ভিডিও শুনছিলাম, কানাডায় একজন ব্যক্তি গেছিলেন ভারতের, তিনি সেই ভিডিওটা, ওনার বক্তব্যটা তুলে ধরে সেখান থেকে পাঠিয়েছে আমাকে একজন ব্যক্তি। খুব দুটো গুরুত্বপূর্ণ জিনিস বলছে। সেটা বলছে যে আজকে হঠাৎ করে এই যে ধর্মর ব্যবহার করে নিজের মত প্রকাশের পরিধি সংকীর্ণ করা কিংবা অন্যের মত প্রকাশের পরিধিকে বাড়িয়ে দেওয়া, এইটার পিছনে শিক্ষা ব্যবস্থার একটা বিশেষ ভূমিকা আছে। এবং তিনি এটা খুব গুরুত্বপূর্ণ বলে, 12 বছর পর্যন্ত বয়সের যে কোনো বাচ্চাকে কোনো কারণেই জেনারেল এডুকেশন ছাড়া অন্য কোনো রকম এডুকেশন দেওয়া উচিত না। যেরকম তাকে যদি হঠাৎ করে পড়তে বলা হয় যে তুমি 5 বছর বয়স থেকেই তুমি মেডিসিন পড়বে, মেডিসিন তুমি ডাক্তার হওয়ার জন্য কি ইঞ্জিনিয়ার হওয়ার, প্রথম 12 বছর কোনো কিছু তাকে জেনারেল এডুকেশন ছাড়া, কম্প্রিহেন্সিভ এডুকেশন ছাড়া আর কিছু দেওয়া উচিত নয়। আমি এইটা কারণে বলছি যে আজকে আমাদের মধ্যে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং কিংবা অন্য কোনো ধর্মের যেটা যা কোনো ধর্মান্ধতার কারণে হোক শিক্ষা ব্যবস্থা মানুষের মনটাকে সংকীর্ণ করার একটা ব্যবস্থা হিসেবে তৈরি হচ্ছে। যদি আমাদের ওপরে উঠতে হয়, সেদিন আমি বলছিলাম একজন মৌলানা সাহেবকে, কথা আমি সূরা ইয়াসিন থেকে একটা আয়াত কোট করে বলছিলাম, জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদার নারান ফিজা আনতুম মিনা তুকিদুন। তুমি আমাকে খুঁজছো, আমি প্রতিটা গাছের সবুজ পাতায় আছি, তুমি আমার নূর খুঁজছো, সেটাও গাছের মধ্যে তুমি একটা পাতা যদি পোড়াও, নার আগুন, তার মধ্যে আমাকে তুমি পাবে। তার মানে আমি সর্বত্রে আছি, মানে ঈশ্বর আছেন, আল্লাহ তাআলা আছেন আমাদের অন্তরে, বাহ্যিক কাপড় চোপড়ে নয়, অন্তরে আছেন। তা আমাদের একই কারণে আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে যদি ভিন্ন মতাদর্শীও যদি কেউ হয়, তাকে বরং আলোচনা করা, কি তার সাথে বসে কথা বলা, কারণ কি তার কাছ থেকে জানা যে কেন তুমি এর সঙ্গে মিলছো না। দ্যাট ইজ এ বেটার ওয়ে অফ ডুইং থিংস দেন টু গো অ্যারাউন্ড অন এ কিলিং স্প্রি। ওকে। এবং এখানে আমার মনে হয় যেটা সরকারের তরফ থেকে যেটা প্রয়োজন আছে করা, সেটা হচ্ছে যে আমরা দেখেছি কদিন আগে প্রধানমন্ত্রী উনি বলেছেন আমাদের ধর্মান্ধতা নিয়ে, উনি বলেছেন যে এটা করা উচিত নয়, কাউকে কোনো রকমের ফিলিংস হার্ট করা উচিত নয়, যে যার যেমনভাবে নিজেদের প্র্যাকটিস, উনি বলেছেন, পরিষ্কার বলেছেন এটা। তা আমাদের সে কারণে আমার মনে হয় যে ধর্মকে অপব্যবহার করা, কি মুক্ত চিন্তাবিদ যারা নিজেদেরকে বলছে, যেরকম মনে আছে যে বার্নার্ড শর কথা তুমি জানো, ম্যান অ্যান্ড সুপারম্যানে একটা যে কারণে তার উপর ভীষণ ভিন্ন মত সৃষ্টি হয়েছিল, উনি বলছিলেন অ্যান্ড গড ইজ ম্যানস বেস্ট ক্রিয়েশন। এবং সে কারণে বিরাট একটা তার উপর হয়েছিল, বিকজ পিপল। একই কারণে তুমি দেখতে পাচ্ছ এই কদিন আগে লেবার পার্টির মধ্যে
একজন যেহেতু হিটলারকে নিয়ে একটা কথা বলেছে, কেন লিভিংস্টোন, সেটা নিয়ে একজন মহিলা, সেটা নিয়ে নাৎসি পার্টি নিয়ে, অ্যান্টিসেমিটিক, এটা নিয়ে অনেক কিছু কথাবার্তা হচ্ছে সব জায়গায়। এটা পৃথিবীর সব জায়গাতেই একই রকম হচ্ছে, এটা শুধু বাংলাদেশে নয়। কিন্তু প্রতিশোধ না নিয়ে এটার দন্তেস্ব দিয়ে সহিংসতাকে কি করে সমাধান করা যায় সেটাও দন্তেস্ব। শুধু সংবিধান বললে হবে না, সহনশীলতার মাধ্যমে ছাড়া এটা সম্ভব নয়। দন্তস্বর কথা বলছেন যে শুধু সহিংসতা নয়, এটা সমাধান করতে হবে, সমাধানের কথা চিন্তা করতে হবে। না, এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র বা স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করার অধিকার না, বরঞ্চ কেউ যা ইচ্ছা তাই করতে পারবে না সেই ব্যবস্থা নিশ্চিত করাই হলো গণতন্ত্র। এবং সেটাকে আপনি সাবস্ক্রাইব করছেন যে মুক্ত চিন্তার না, নামে? আমি বলছি আর কি আমার জায়গা থেকে, যে বার্নার্ড শর যে উদাহরণ দেওয়া হলো আর কি, তো উনি লিখেছেন যে গড ইজ দ্য ক্রিয়েশন অফ ম্যান, কিন্তু এইটার জন্য কিন্তু তাকে হত্যা করা হয়নি। বা তিনি যখন বলেছিলেন তখনকার রাষ্ট্রপ্রধান সেই দেশের কিন্তু বলেন নাই যে একটু ভেবে চিনতে ওনার লেখা উচিত ছিল এবং মানুষকে হার্ট করে এরকম কোনো কিছু লেখা উচিত ছিল না। এবং এটাই নিয়ম হওয়া উচিত যে যখন একটা আমাদের প্রচলিত আইনের পরিপন্থী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় এবং যেটা একটা হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা, তখন সেইটাকে সমাধান করা, হত্যাকারীকে খুঁজে বের করাটাই হলো প্রথম কাজ। আর চিন্তা জগতের যে বৈচিত্র্য, এবং সেইখানে যদি আমাদের জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী চিন্তাটাকে আমরা প্রাধান্যে নিয়ে আসার জন্য প্রয়াস চালাই, সেটা চালাতে হবে কিন্তু আমাদের একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মনোজগতের যে কেন্দ্র করে যে কার্যকলাপ সেইগুলোর ভেতর দিয়ে। দ্বিতীয় কথা, আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে, আমি আবার এটা বেশ দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা ধর্ম মানা না মানা নিয়ে বিরোধ না, বা ধর্মের ইন্টারপ্রিটেশন নিয়ে বিরোধ না। জামাতে ইসলাম যেটা করছে সেটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। এটা ধর্মীয় সংগঠন না, এটা ক্রিমিনাল সংগঠন, একটা ক্রিমিনাল উদ্দেশ্যে করছে। তাই ক্রিমিনাল অ্যাক্টিভিটি আর্থিক উদ্দেশ্যও হতে পারে, পলিটিক্যাল উদ্দেশ্যও হতে পারে, এবং পলিটিক্যাল উদ্দেশ্যটা আভ্যন্তরীণও হতে পারে এবং দেশের বাইরে থেকেও হতে পারে। এবং যার ফলে এই পুরা ব্যাপারটার যে আসল গোড়া, সেইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু প্রপার পদক্ষেপ নিতে পারবো না। যেমন একটা বলি, সরকারের আচরণ প্রসঙ্গে আমি বলছিলাম যে একের পর এক এই হত্যাগুলো হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বললেন যে এগুলো নিয়ে চিন্তার কিছু নেই, এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন মানে আইসোলেটেড, ইন্টার কানেকশন নেই। এইটা বিচ্ছিন্ন ঘটনা যদি হয় তাহলে এইটার ভেতরে ইন্টার কানেকশন নাই, তাহলে পরে তো আমার এখানে খোঁজার কোনো দরকার নেই। নীতিগতভাবে আমাদের মনে রাখতে হবে যে অস্থিতিশীল করার প্রয়োজনে ভিন্ন রকমের প্রচেষ্টা নেওয়া হচ্ছে, বেশ কিছুদিন ধরে নেওয়া হচ্ছে, এটা তো নতুন কিছু না, নেওয়া হচ্ছে। এবং রাজনীতিকরণ করাটা এটা আরও খারাপ। এইসব জিনিসের জন্য রাজনীতিকরণ করা উচিত নয়। তবে আমি মনে করি যে বিএনপি একটা জিনিস ভালো বলেছে, সেটা বলেছে, তারা বলেছে যে এরকম যদি মনে করেন সরকার যে এটা যদি যৌথভাবে উদ্যোগ নিলে এই সন্ত্রাস এবং সন্ত্রাসী প্রক্রিয়াকে সমাধান বন্ধ করা যাবে, তাহলে সেটা আমরা প্রস্তুত আছি সেটা করার, হুইচ ইজ এ গুড ফার্স্ট স্টেপ। অনেকে চেষ্টা করছে অস্থিতিশীলতা মাধ্যমে দেশকে একটা বদনামের পর্যায়ে নিয়ে যাওয়া, যে এখানে যাওয়া যাবে না, এখানে থাকা যাবে না, এখানে কোন সময় কি হয়ে যায় কোনো ঠিকানা নেই। যেরকম কথায় আমি বলি, তোমাকে একটা কথা প্রসঙ্গে বলি, সেদিন একজন রাষ্ট্রদূতের সাথে আমার কথা হচ্ছিল, বিদেশি রাষ্ট্রদূত। তিনি বললেন যে আপনার দেশ ইত্যাদি অনেক কিছু কথা বলার পর আমি বললাম যে আপনারা নিরাপত্তাহীনতার কথা যে বলছেন, আপনারা যখন রাস্তায় বেরোন কি জিনিসটা আপনাদের চোখে পড়ে? বললে আপনাদের কি বলবো, ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের ট্রাফিক জ্যাম। তা বললাম তার মানে কি? লোকজন নিরাপদ ফিল করেই তো রাস্তা আসে। যখন এত ট্রাফিক জ্যাম হয় তার মানে লোক এত হাজার হাজার লোক নামছে রাস্তায়, গাড়ি করে চলাফেরা করছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে না, আপনারা কেন ভুগছেন? তো ইট ইজ দ্য ওয়ে ইউ লুক অ্যাট এ থিং। মোদি সাহেব খুব ভালো বলেছে একটা কথা, উনি বলেছেন দ্য গ্লাস ইজ নেভার হাফ এমটি। যখন অনেকে বলতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে এই হচ্ছে ওই হচ্ছে, উনি বলেছেন দ্য গ্লাস ইজ নেভার হাফ এমটি।
The part which you think is half empty is filled with oxygen. তা আমি সেইভাবে বলবো যে আমাদের মধ্যে যদি কোনো কারণে এই তুমি বললে 29টা মারা গেছে 2003 সাল থেকে, তাই বললে তুমি তো এখন আমি বলি একটা মারা উচিত হয়নি, মারা যাওয়া, কিন্তু যদি কেউ মারা গিয়ে থাকে তার অবশ্যই সমাধান বের করা উচিত ছিল। এতদিনের ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে যে ব্যক্তি দায়ী তাকে ধরা উচিত ছিল এবং তাকে যেভাবে দরকার, যতটুকু দরকার আইনগতভাবে তাকে বিচার প্রক্রিয়া আনা উচিত ছিল। সেইটা যদি আইনগত দিক থেকে বিচার প্রক্রিয়া সবাইকে না আনা হয়ে থাকে, তাহলে আমি বলবো যেটা যে যারাই সরকারে ছিল 2003 থেকে নিয়ে এখন পর্যন্ত, তারা ব্যর্থতার একটা পরিচয়। এবং আমি বলবো দায়বদ্ধতার খাতিরে, যেরকম একটা ছোট্ট উদাহরণ দেই, সাধারণ কমিউনিটিরও কিন্তু একটা দায়িত্ব আছে। যখন এই পুলিশ অফিসারের যে তাড়া করেছিল ওই 3 জন ব্যক্তি যারা জুলান মান্নানকে মারার পরে দৌড়চ্ছিল, পুলিশ বলছে, যেটা আমি টেলিভিশনে শুনলাম, যে আমরা যখন ওই পুলিশ অফিসার যখন ধরলো একজনকে, তখন সে তার ছুরি নাকি বের করে তার হাতে মেরেছে বলে তার চারিদিকে অনেক লোকজন ছিল দাঁড়িয়ে, প্রাইভেট পিপল যখন দাঁড়িয়ে, তারা কেউ এগিয়ে আসলো না ধরার জন্য কোনো ব্যক্তিকে। তো সবকিছু তো আমাদের মধ্যে একটা দায়িত্ববোধও আছে, তো সেই দায়িত্বটাও পালন করতে হবে। আমাদের সবার সহযোগিতা দরকার, শুধু ল এনফোর্সিং এজেন্সি অ্যাক্টিভ হলে হবে না, একটা কালেকটিভ, একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ দরকার। আপনি এখানে বলছেন যে রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের রেটরিক আছে, একজনের দোষারোপের মানে কালচার আছে দেশে, তাহলে এই সমস্যার সমাধানের জন্য যে চিন্তা, একটা কার্যকর চিন্তা, সেটা কি আমরা একটা ডিনায়াল মুডে আছি, নাকি মানে সত্যি সত্যি আমাদেরকে একটা অ্যালার্ম বেল বাজাচ্ছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে, যে না এখন একটা কালেকটিভ অ্যাপ্রোচের সময় চলে এসেছে? না, আমি তো মনে করি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং সমস্ত জাতি যদি এটা সম্পর্কে সচেতন হয়ে পাল্টা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এটা চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, আমার যেটুক জীবনের অভিজ্ঞতা সেই আলোকে দেখতে পাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সমস্ত অর্জন সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়ার, এবং সেইটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিস্থিতি সেই জায়গায় নিয়ে যাচ্ছে কিনা, সেইটা আমি কনস্পিরেসি থিওরির সব নানান রকম ফর্মুলার ভেতরে আমি যেতে যাচ্ছি না, কিন্তু স্বাভাবিক রাজনৈতিক বিশ্লেষণে আমাদেরকে কিন্তু এই বিষয়ে সতর্ক থাকার জন্য আমাদের ইঙ্গিত দিচ্ছে যে হয়তো একটা মহাপরিকল্পনার একটা অংশ। আমি বলতে চাই যে জিনিসটাকে হালকা করে দেখা উচিত না। দ্য গ্লাস ইজ হাফ এমটি, দ্য আদার হাফ ইজ ফুল অফ অক্সিজেন, মেবি ইট ইজ ফুল অফ পয়জন গ্যাস। এবং আমাদের তো সেটা সতর্ক থাকতে হবে, এবং সতর্ক না থাকলে আমরা তো অ্যালার্ম বেল বাজাবো না, আমরা তো একেবারে রেড সিগন্যাল দিয়ে যে নামা প্রয়োজন জরুরিকালীন ব্যবস্থা এবং সমস্ত জনগণকে আহ্বান জানানো। আমি যদি বলি এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এভরিথিং ইজ অল রাইট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তাহলে পরে মানুষের কাছ থেকে ওয়াই ডু ইউ এক্সপেক্ট রেজিস্ট্যান্স? আর রেজিস্ট্যান্স হয় নাই, দ্যাট ইজ নট কারেক্ট। আপনার মনে আছে এইবারের নববর্ষের আগের নববর্ষে যখন নাকি যৌন হয়রানি করা হলো এই রমনা গ্রিন চত্বরে টিএসসির সামনে, তখন ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দী এবং অন্যান্য ছাত্র ইউনিয়নের 4-5 জন মিলে দে স্টার্টেড দ্য রেজিস্ট্যান্স, এবং মেয়েটার কাপড় ছিঁড়ে ফেলেছিল, এবং লিটন নন্দী তার পাঞ্জাবি খুলে তাকে দিয়ে এবং তাদেরকে উদ্ধার করে বের করে নিয়ে আসছে। তারপরে অন্যান্য ছাত্র ইউনিয়ন কর্মীদেরকে একত্র করে সেই প্রতিরোধটা গড়ে তুলেছে। এবং এই প্রতিরোধটা যখন সমাজের ভেতর থেকে চেতনাগত জায়গায় শুধু না, যখন নাকি ফিজিক্যাল পাল্টা প্রতিরোধের জায়গায় যখন আমরা নিয়ে আসতে পারবো, তখন এইটা হবে। কিন্তু সেটা করতে হলে পরে রাজনৈতিক পরিস্থিতি যদি প্রতিকূল হয়, তাহলে কাজটা কঠিন হয়। আর রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে রাষ্ট্রীয় পলিসি যদি এদের সপক্ষে ধাবিত হয় যে জনগণ তোমার নিজের প্রতিরোধগুলো সংগঠিত করো, আমরা তোমাদের পাশে আছি। এখন যখনই আমাদের প্রশাসনকে প্রশ্ন করা হয়, আরেকটা আমার খুবই দুঃখ লাগলো এইসব কথায়, যে বললো যে আমরা তো এত মানুষের নিরাপত্তা দিতে পারবো না, নিজেদের নিরাপত্তা বলায় নিজেরা আপনারা গড়ে তুলুন। তাহলে রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই কেন? আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার অন্যান্য জীবনের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত মোটা থেকে আপনি ঠিক, কিন্তু এটা কি না, এটা আরেকভাবে তো বলা যায়, আরেকভাবে বলা যায় যে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন, রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে এটাকে প্রতিরোধ করার জন্য নেমেছে, জনগণ আপনারাও প্রতিরোধ গড়ে তুলুন এবং একটা কোঅর্ডিনেটিং সেল গঠন করুক,
যেখানে আমাদের এই ছাত্রদের ভেতর থেকে, সমাজের অন্যান্য অংশের মানুষের ভেতর থেকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় পাল্টা প্রতিরোধের যে বাহিনীগুলো গড়ে উঠবে, এবং সেইগুলো যাতে আবার আরেক ধরনের নিগ্রহ করার মতো আরেকটা বাহিনী হিসেবে না উঠে, সেইটারও নিশ্চিত বিধান করতে হবে। এবং করতে হলে আমরা রাজনীতিতে চলে যাচ্ছি, আইডিওলজিতে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য আইডিওলজি নাও? আমার একটা তরুণ কর্মী, বড় বড় দলগুলোর দিকে তাকিয়ে দেখেন, হোয়াট ইজ দ্য আইডিওলজি? আমি তো দেখি যে, আমি হয়তো আপত্তি করতে পারবেন, আমি তো এখানে 100টা মিছিল যায়, আওয়ামী লীগের যায়, বিএনপির যায়, আমি তো দেখি শেখ হাসিনা এগিয়ে চলো আর খালেদা জিয়া এগিয়ে চলো, এর বাইরে তো স্লোগান দেখি না। আমি তো ডাকসুর ভিপি ছিলাম স্বাধীনতার পর, তা আমি তো আমাদের হাজার হাজার কর্মীদেরকে সামার ভ্যাকেশনে সবাইকে নিয়ে ব্রিগেড বাহিনী করে নিরক্ষরতা দূরীকরণ অভিযান, নাইট স্কুল গড়ে তোলো, এবং গ্রামের ভেতরে যত গরু চড়ে সেইটার গরুর গায়ের উপরে রং দিয়ে কোনটার উপরে খ, যাতে নিরক্ষর কৃষক দূর থেকে খালি ভিজুয়াল পদ্ধতির মাধ্যমেই সে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে পারে। তো দিস আর দ্য ক্রিয়েটিভ আইডিয়াস। সেই দিকে না নিয়ে আজকে যেই জায়গায় চলে যাচ্ছে, ইট ইজ এ কম্পিটিশন অফ টেন্ডারবাজি, চাঁদাবাজি, অমুক সমুক ইত্যাদি। আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স নেন, তাহলে পরে 29 জনের কথা আপনি বললেন, বা আরো আমি হয়তো 100-200 কথা বলতে পারবো, যেগুলো সামাজিক অপরাধে তারা হত্যা হচ্ছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন, আওয়ামী লীগের ইনফাইটিং এর ফলে যুবলীগ, ছাত্রলীগ বা ছাত্রলীগের অভ্যন্তরে বা আওয়ামী লীগের দুই গ্রুপের ভেতরে কতশো লোক মারা গেছে। এই যে 13 বছরের হিসাব আপনি দিলেন, এই সময়ের ভিতরে হিসাব নিয়ে দেখেন। তো আমি বলছি যে পুরা জিনিসটা এটা এমন একটা জায়গায় চলে গেছে যে একটা পচনের প্রক্রিয়া সেটার ভিতরে। এবং এখানে আপনি উন্নয়নের প্রচারণা দিয়ে যদি এটা ঢেকে দেওয়ার চেষ্টা করেন, আমি বলবো এটা সুইসাইডাল হবে, কারণ ইট উইল নট সেভ ইউ। জি, অ্যাম্বাসাডার জামির, এটা এক ধরনের ডিনায়াল মুডের কথা বলছেন, যে এটাকে রিকগনাইজ না করা, অ্যাকনলেজ না করা, এবং আবার উনি এটাও বলছেন যে দিস ইজ সাচ এ সিচুয়েশন যে উইচ ক্যান বি ডেল্ট উইথ অনলি বাই ওয়ার্ল্ড লাইক, মানে কি বলে যে অ্যাপ্রোচ, যে না সবাই মিলে এটাকে করতে হবে, ঘরে করে ব্রিগেড গড়ে তোলা বা এরকম ওইভাবে করা, নাকি এটার জন্য আরেকটা একটা সাইলেন্ট একটা অ্যাপ্রোচ বা সমন্বিত একটা অ্যাপ্রোচের কথা? না, সাইলেন্ট সমন্বিত অ্যাপ্রোচ করলে হবে না, ইট হ্যাজ টু বি ভোকাল, এবং এইটাকে সার্বিক দিক থেকে সব মিলে করতে। আমি বলি, এই হোসেনি দালানে যে ঘটনাটা ঘটলো, আমি তো ঢাকা শহরে আছি গত 66 বছর, আমি কোনোদিন মনে পড়ে না যে শিয়াদের উপরে কোন রকমের সুন্নিরা কোন রকমের হামলা করেছে, আমি জানি না। আমরা যেতাম না মেলা দেখতে, সবসময় হোসেনি দালানে যাচ্ছি, সব মেলা টেলা। আচ্ছা, তারপরে এই যে পুরোহিতদের উপরে তাদেরকে করা, কি বৌদ্ধ সম্প্রদায় তাদের উপরে করা, আমাদের বুঝতে হবে যে সবাই মিলে যদি আমরা ধার্মিক দিকটাকে একত্রিতভাবে, কিন্তু ঈশ্বর তো একজনই, আল্লাহ এক, সেই কারণে সবাই মিলে যদি একটুখানি আলোচনার মাধ্যমে যদি এগোই টু ট্রাই টু রিমুভ দ্য কন্ট্রোভার্সিস, তাহলে সেইটাকে যাতে করে যারা অ্যাডভান্টেজ নিচ্ছে অফ আদার পিপলস ইগনোরেন্স ইজ ব্লিস, তা নয়, কিন্তু আমাদেরকে আরো সচেতন এবং সক্রিয়ভাবে এই পুরো জিনিসটাকে ইট হ্যাজ টু বি ট্রিটেড। এটা না হলে হবে না। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো উপ-আঞ্চলিকভাবে, বাংলাদেশ শুধু নয়, এখানে ভারতের অংশ আছে, নেপালে অংশ আছে, মায়ানমার অংশ, সহিংসতা চারিদিকেই আছে। এবং শুধু তাই নয়, এই যে বৌদ্ধ যারা আছে মায়ানমারে, তাদের মধ্যে অনেকে আছে who are very seriously fundamentalist, তাই না? আমি তো আগে চিন্তাই করতে পারতাম যে বৌদ্ধের মধ্যে আবার এটা হবে, কিন্তু এটা বেরিয়েছে, দেখা গেছে বেরিয়েছে। শ্রীলঙ্কায়ও এরকম ঘটনা দেখা গেছে। তো আমার কথা হচ্ছে যে এই যে সার্বিকভাবে আঞ্চলিক টু ফাইট টেরোরিজম, কাউন্টার টেরোরিজমের যেটা আমরা ব্যবহার করি, সেখানে অহেতুক বলা যে এখানে আইএস আছে, ফট করে একটা ঘটনা ঘটলো, উইদিন 3 আওয়ার্স সেটা শিকাগোতে সাইট থেকে বেরিয়ে আসছে। Why should this happen? কে পাস অন করছে ইনফরমেশনটা? ডিজিটাল দুনিয়ায় কে করছে এই জিনিসটা, কাজটা? তো টু ফোকাস অন দ্যাট, টু ফাইট সাইবার টেরোরিজম, এবং এটা যদি সার্বিকভাবে সবাই মিলে সহযোগিতা করা যায়, there is nothing which cannot be done.
যদি আমরা মনে করি না এটা আমরা করব না, এটা আমি করব এবং এটা করব না, আমি এইটার থেকে অ্যাডভান্টেজ নেবো কিন্তু এইটার মধ্যে আমি ঢুকবো না, তাহলে তো হবে না। তো এই যে শুধু আমরা মেনে নেবো যে হ্যাঁ আইএস আছে তাহলেই হয়ে গেল, তা নয়। এখানে যে জিনিসটা ঘটছে সেই ঘটনাটার কেন ঘটছে সেইটার উৎসতে যাওয়া, এবং সেই উৎসতে যাওয়া এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটাকে দেখা যে কেন এই যে আজকে দুনিয়ায় এই যে মারামারি হচ্ছে ইয়েমেনে হুতি নন হুতিদের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি একইভাবে মারামারি হচ্ছে মিশরে। মুক্ত চিন্তা আছে, থাকবে কি থাকবে না সেটা নিয়েও হচ্ছে গন্ডগোল ওখানে। তাছাড়া আছে ইরাকে তো আছেই, তাছাড়া সিরিয়াতে আছে, সব জায়গায়, লেবাননে, সব জায়গায় হচ্ছে। তো বাংলাদেশে যদি ফট করে বলি আমরা আইএস আছে, দ্যাট ডাজন্ট সলভ দ্য প্রবলেম। কিছু কিছু লোক আছে যারা এমন কোনো কাজ করছে যেটা কিনা গ্রহণযোগ্য নয়, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে ব্যাহত করতে হবে। এটা একটা কমন থ্রেড। এটা শুধু বাংলাদেশে আইএস আছে আইএস নাই এই বিতর্ক করে কোন লাভ নেই। এটা থেকে আমেরিকাও মুক্ত নয়, ইউরোপও মুক্ত নয়, প্যারিসও মুক্ত নয়, বেলজিয়ামও মুক্ত নয়, ব্রাসেলসও মুক্ত নয়। কিন্তু এখন আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছেন, তো আমরা সবাই যখন বলে যে না এটা শুধু একা সরকারের পক্ষে এই সংকট বা এই সমস্যা মোকাবেলা করা সম্ভব, তারা চেষ্টা করবে, হয়তো নাও হতে পারে। সেখানে পলিটিক্যাল ফোর্স কালেকটিভলি কিংবা আদার প্রফেশনালস, আমরা বলছি ইমাম, শিক্ষক, বিজনেস, টিচার, স্টুডেন্টস, এদের মানে সবাইকে ইন্টিগ্রেট করার চিন্তাটা কি? আপনি কি ভাবছেন এই বিষয়ে? না, অবশ্যই সমস্ত বিবেকবান মানুষের একত্রিত হয়ে দাঁড়ানো উচিত। এইটার ভেতরে দলবাজি আনা ঠিক না। দলবাজি এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস। দ্যাট ইজ পলিটিক্স। সেই পলিটিক্স হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারা, 4 রাষ্ট্রীয় মূলনীতি। সেই ভিত্তিতে আমরা সমাজের সমস্ত অংশগুলোকে একত্রিত করে এবং সোশিয়াল ফোর্সেসগুলোকে আনলিশ করতে হবে। কিন্তু এইটা কেবলমাত্র মনোজগতের লড়াই না, এটা বুঝতে হবে। এটার সঙ্গে রাজনৈতিক সংগ্রাম এবং একটা কঠিন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে একটা দ্বন্দ্ব কিন্তু এই পরিস্থিতির জন্ম দিচ্ছে। কারেক্ট, আইএস এর কথা যেটা বললেন যে আইএস কি এবং কে তাকে জন্ম দিয়েছে সেটা একটা আলোচ্য বিষয়। বাট ইট ইজ কারেক্ট যে আইএস নামে একটা ফেনোমেনা এক্সিস্ট করছে। এখন আইএস ফেনোমেনাটা কে সৃষ্টি করেছিল, কি প্রয়োজনে সৃষ্টি করেছিল, আন্তর্জাতিক কানেকশনটা সেখানে দেখতে হবে। হু ক্রিয়েটেড আল কায়দা, হু ক্রিয়েটেড তালেবান, হু ক্রিয়েটেড আইএস, সমস্তটাই হলো আমেরিকান ক্রিয়েশন। এবং তারা সর্প হয়ে দংশন করে, ওজা হয়ে ঝাড়ে। আফগানিস্তান দখল করতে হবে, ইরাক দখল করতে হবে। দে হ্যাড টু ইনভেন্ট এ রিজন, এ কজ, অ্যান এক্সকিউজ, যেটা সুযোগ নিয়ে তারা এটা করবে। স্বাভাবিকভাবেই আমাদের আরেকটু পূব দিকে এসে বাংলাদেশটাকে কেন্দ্র করে একই ধরনের একটা ষড়যন্ত্র কার্যকর হওয়ার সম্ভাবনাটাকে আমাদের হিসাবে রেখেই আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। তাহলে পরে কোশ্চেনটা দাঁড়াচ্ছে, আমি থিওরিটিক্যালি বলছি, যে সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম একসঙ্গে চালাতে হবে। কেউ কেউ বলে যে সাম্রাজ্যবাদকে ঠেকানোর জন্য তালেবানদের সঙ্গে আল কায়দার সঙ্গে হাত মিলায় কাজ করো। আবার কেউ বলে যে আল কায়দাকে ঠেকানোর জন্য এখন আমেরিকার সঙ্গে হাত মিলায় করো। কিন্তু দুইটাই সুইসাইডাল। আমেরিকা তো এটাই চাবে যে একটা সুযোগ তারা নেবে। অলরেডি তারা ওয়ার এগেইনস্ট টেরোরিজম এই স্লোগান দিয়ে সারা দুনিয়াকে এমনভাবে যা আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছে। এবং রেজিম চেঞ্জের যে মতবাদ, ইউনিল্যাটারাল অ্যাটাকের যে মতবাদ, এই মতবাদগুলো হলো টেরোরিস্টিক মতবাদ। এবং আইন শৃঙ্খলা এবং বিশ্বব্যাপী যে সুবিচার বা একটা যে নিয়ম শৃঙ্খলা জাতিসংঘ অনুযায়ী সেইটার বরখেলাপ করে যখন বিশ্বে এইটাই ট্রেন্ড হয়ে যায়, তো সেইটার অভিজ্ঞতা বাংলাদেশে এসে পড়ছে এবং তারই প্রতিফলন আমরা এগুলোর ভেতরে দেখতে পাচ্ছি। জি, অ্যাম্বাসাডর জবির, আপনি এই প্রসঙ্গে কমেন্ট করতে পারেন, কিন্তু লাস্ট প্রসঙ্গ আপনাকে বলি, সেটা হচ্ছে যে প্রশ্নটা এরকম যে অনেকগুলো কারণের কথা বলছে, কিন্তু কেন সমাজের একটি গোষ্ঠী বা একটি সম্প্রদায়, দ্য কারেন্ট ট্রেন্ডের যে যুব সমাজের একটি অংশ, তারা এই ধরনের মিলিটেন্ট আইডিওলজিক্যাল ফলোয়ার হয়ে যাচ্ছে কেন? সেই কারণগুলো কি সমাজে অ্যাড্রেস করার প্রয়োজন আছে কিনা? নিশ্চয়ই, অবশ্যই। আর্থসামাজিক ক্ষেত্রে দুটো কারণে একটা সাধারণত অসহিষ্ণু এবং
পরিবেশ সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে যদি কেউ পড়াশোনা করে পাশ করে চাকরি বাকরি পেল না, সে বেকার হয়ে রয়েছে, তখন হি বিকামস সাসেপ্টেবল অ্যান্ড ভালনারেবল। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের মধ্যে যদি কোনো কারণে দেখা যায় যে আর্থিকভাবে একটা উৎসাহিত করা হচ্ছে একটা সম্প্রদায় কিংবা গোষ্ঠীকে, যে তোমরা যদি এই পথে থাকো তাহলে এইটা হচ্ছে আসল পথ, এইটাই সিরাতুল মুস্তাকিম, তখন এই জিনিসটাকে যে সিরাতুল মুস্তাকিমটা কোনটা সেটা নির্ণয় করা না নির্ণয় করা। কারণ আমরা দেখছি এখানে কি, আমরা দেখিনি এখানে যে কিছুদিন আগে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপুলেরা তারা অনেক কিছু করেছে। সাধারণত যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা তো অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ। তো তখন কথা হচ্ছে তাহলে কি হচ্ছে, কেন হচ্ছে? এই যে একজন দম্পতি মারা গেল আমেরিকায়, তাদের খুন করা হয়েছে, বাপ আর মাকে, এখন 2জন ছেলেকে ধরা হয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে এই সাইকোলজি অ্যান্ড সোশ্যাল অর্ডার আর বোথ ক্লোজলি ইন্টাররিলেটেড। হঠাৎ করে আইএস আছে কি আইএস নেই এইটাকে স্বীকৃতি দেওয়া, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পার্ট। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টু আইডেন্টিফাই কারা করছে এবং কেন করছে তারা। এটা কি রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে, নাকি তারা অন্য কোনো দৃষ্টির থেকে অন্য কোনো কারণে এটা করা হচ্ছে? মানে এটা কি রাজনৈতিক প্রেক্ষাপট আছে না অর্থনৈতিক প্রেক্ষাপট আছে, যে এরকম যদি করা যায় তাহলে এখানে আর ইনভেস্টমেন্ট আসবে না, তার ইনভেস্টমেন্টটা আমাদের দেশে আসবে, ওই দেশটা or sheer out of intolerance. এখন বাট আইএস ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দিস এক্সারসাইজ। এখানে আমি মনে করি যদি সরকার অতি সহজে আরো তাড়াতাড়ি কয়েকজনকে ধরতে পারে এবং তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারে, It can be contained. ইট ক্যান বি কন। এবং তার জন্য দরকার ওই যে সাধারণ বললাম আমি যে লোকজন, কমিউনিটি রিলেটেড যেটা দে শুড বি এবল টু, এখানে কোনো পলিটিক্স খাটানো উচিত নয়। ওকে, কোনো পলিটিক্স খাটানো উচিত, রাজনীতিকরণ করা যাবে না। ওকে, দলীয়করণ করা যাবে না, পলিটিক্স অবশ্যই। নাকি জমির ভাই, আমি যদি ভুল না বলি, পলিটিক্স উই মাস্ট এক্সপ্লেইন দ্য ওয়েল বিইং অফ, না পলিটিক্স অফ ওয়েল বিইং, রাজনীতিকরণ এবং দলীয়করণ দুটোই। না, আমি যদি রাজনীতিকরণ না করি তাহলে মানুষকে উদ্বুদ্ধ করবো কিভাবে? আই মাস্ট টেল হিম যে মুক্তিযুদ্ধ আমরা এই কারণে করেছিলাম। না, সেটা তো ইটস আ ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্যাট ইজ পলিটিক্স। ওর জন্য আমি মনে করি যে পলিটিক্যাল ফাইট, ideological fight, Okay. cultural fight, Okay. and at the same time the physical confront করতে হবে যেসব ইভিল এলিমেন্টস গুলো আমাদের সমাজকে এই ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে, ইন কানেক্টেড উইথ ইন্টারন্যাশনাল রিঅ্যাকশনারি ফোর্সেস। ধন্যবাদ জনাব মুজাহিদ ইসলাম সেলিম, ধন্যবাদ মোহাম্মদ জামির স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠানটি অনলাইনেও আপনি দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।